সম্প্রতি সময়ে গোটা রাজ্য জুড়ে এই এসএসসি নিয়ে তর্ক বিতর্ক চর্চা সব জায়গায় যেদিকে তাকাই সেদিকেই চলছে, যেদিকে কান পাতি সেদিকেই শুনতে পাচ্ছি। এটা হয়তো আপনার সাথেও হচ্ছে। কিন্তু এই রাজ্যবাসীকে এই ভয়াবহ পরিস্থিতি কেন কিছুতেই ছেড়ে যাচ্ছে না, এই প্রসঙ্গে কিছু কথা আমি বলবো আজ। গতকাল যে শুনানি ছিল হাইকোর্টের, সেই শুনানি কেন ছিল, কিসের মামলা, কিসের এত আইনি জটিলতা, কেন এই সমস্যার সমাধান হচ্ছে না, এই যে সমস্ত মামলা হচ্ছে এর ফলে কি পরীক্ষা আদৌ হবে নাকি হবে না, নাকি মামলার পর মামলাই ঘটে যাবে, বিষয়টা কি সেটা নিয়ে খুব ছোট্ট করে আলোচনা করব। ভিডিওটা আমি বিস্তারিত করব না, খুব ছোট কথায় একদম জিস্ট কিছু বিষয় আমি বলে দেব আপনাদের প্রত্যেকের কাছে। দেখুন, সমস্যাটা শুরু হয়েছিল সেই 3রা এপ্রিল, সেই ঐতিহাসিক দিন, যেই দিন 26,000 চাকরি বাতিল হলো। তার পরবর্তী সময় কি হলো? তার পরবর্তী সময়ই আমরা দেখতে পাই মধ্যশিক্ষা পর্ষদ মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে সুপ্রিম কোর্টের কাছে, এবং তারপরই আবার 17ই এপ্রিল, তারপর 22শে এপ্রিল, এইভাবে আমরা বেশ কিছু রায় পেয়েছি, নির্দেশনামা পেয়েছি। মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার ছিল, বাধ্যতামূলক কিছু নির্দেশ দেওয়া হয়েছিল এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদকে। কিন্তু বিষয়টা হচ্ছে এখন যে এই বাধ্যতামূলক নির্দেশনামা এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ মানেননি, আর এইখান থেকেই হয়েছে জটিলতার সৃষ্টি। আপনারা প্রত্যেকে জানেন যে বৈশাখী ভট্টাচার্য এবং তার আইনজীবীরা প্রথম থেকে এসএসসি কেস নিয়ে কথা বলেছেন, লড়ে চলেছেন হাইকোর্ট থেকে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে শুরু করে তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া, তারাই এই যে সমস্ত বঞ্চিত যে সমস্ত শিক্ষক যারা এখন রাস্তায় আন্দোলন করছে, রাস্তায় লড়াই করছে, তারা আইনি লড়াইও লড়ছে। কিভাবে? এই যে তারাই এই মামলা দায়ের করার দিকে এগিয়ে যাচ্ছেন, কারণ যদি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী কার্যক্রম না হয়, সেই নির্দেশ অনুযায়ী যদি পরীক্ষা পদ্ধতি না নেওয়া হয়, তাহলে তারা আবার মামলা করবে। এবার এইটা হলো আসল বিষয়। তাহলে এই সমস্ত বঞ্চিত শিক্ষা প্রার্থীরা, শিক্ষকরা, তারা এই মামলার দিকে এগিয়েছে। কিন্তু কেন এগোলো? এখানে কিছু কথা আছে। কি কারণে তারা এগোচ্ছে, কি প্রয়োজন পড়লো, আমরা প্রত্যেকে এটা জেনে গেছি। আমি এই বিষয় নিয়ে আগেও ভিডিওতে বলেছি কিভাবে নাম্বারের বিভাজন হয়েছে, আগে কি রকম বিভাজন ছিল, 60 নম্বরের এমসিকিউ, তারপর 10 নম্বরের একাডেমিক, যেটা 35 নম্বরের একাডেমিক ছিল সেখান থেকে ডেমনস্ট্রেশনে নাম্বার এক্সট্রা বাড়িয়ে দেওয়া, ইন্টারভিউ আলাদা করে নাম্বার দেওয়া, এবং 10 নাম্বার এক্সপিরিয়েন্সের উপর নাম্বার দেওয়া। এই সমস্ত জটিলতা তো আছেই, এছাড়াও আরো কিছু আছে। সুপ্রিম কোর্টকে অবমাননা করার জন্য এই আইনি নোটিশ দেওয়া হলো। কাদেরকে এই নোটিশ দেওয়া হয়েছে সেটাই আসার আগে আমি একদম আসলে আসি যে কারণ কি কি ছিল। এই কারণগুলি কি? কারণগুলো হচ্ছে, প্রথমে দেখুন, আপনারা প্রত্যেকে জানেন যে 30শে মে মধ্যরাত্রে আমরা দেখতে পেয়েছিলাম কি, এসএসসির গ্যাজেট, কলকাতা গ্যাজেট প্রকাশিত হয়, এবং সেই গ্যাজেট অনুযায়ী আমরা দেখতে পেয়েছিলাম সমস্ত বিষয় ওখানে বলা ছিল। এইবারে আসল কথা যে নবম, দশম, একাদশ, দ্বাদশ এদের সম্পর্কিত বা এই শিক্ষক নিয়োগ সম্পর্কিত কথা তো আমরা দেখতে পেয়েছি, কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি নিয়ে কোনো কিছু গেজেটে বলা হয়নি, 1 নাম্বার। দ্বিতীয়ত কি আছে? পরীক্ষায় কারা কারা বসবে। হ্যাঁ, পরীক্ষায় ঠিক কারা বসবে, 2016 ক্যান্ডিডেটরাই বসবে নাকি সকলে বসতে পারবে, এটা নিয়েও একটা প্রসঙ্গ উঠেছিল। তার কারণ, যেহেতু 2016 প্যানেল ক্যান্সেল হয়েছে, যেহেতু শুধুমাত্র তাদেরকেই এই সুযোগ দেওয়া হচ্ছে যে তারা যোগ্য অযোগ্য বিভাজন করতে পারেননি বা পারা যায়নি, রাজ্য সরকার সেরকম সহযোগিতা করেননি, সেই কারণেই তাদেরকে আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে, তারা আবার পরীক্ষা দিয়ে নিজেদেরকে প্রমাণ করবে। তাহলে এখানে কি নতুনরা বসতে পারবে? এরকম কোন রকম একটা পরিষ্কার কথা আমরা দেখতে পাইনি। কিন্তু আমরা বারবার একটা কথা বলে এসেছিলাম যে ফ্রেশ
রিক্রুটমেন্ট হওয়া মানে নতুন পুরনো বসতে পারে, কিন্তু তারপরেও একটা কথা থাকে, ফ্রেশ রিক্রুটমেন্ট মানে 2016 প্যানেল ক্যান্সেল হয়ে আবার তাদেরই ফ্রেশ রিক্রুটমেন্ট, এটাও কিন্তু ক্লিয়ারলি বলা হয়নি। এবার দেখুন, শূন্যপদ যে আপডেট করা হলো, শূন্যপদ আপডেট করা হয়েছে তো খুব ভালো কথা। শূন্যপদ যদি আপডেট নাও করা হতো, বাকি যে শূন্যপদ ছিল সেই শূন্যপদে নতুনরা বসতে পারতো, আর যেটা ছিল সেটা পুরনোদের জন্য, মানে 2016 যে সমস্ত প্যানেল ক্যান্সেল শিক্ষকরা ছিলেন, ঠিক আছে, তারা তাহলে ওই বাকি যে পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন বা যেই শূন্য পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন সেটাই থাকতো, আর বাকি যেটা আপডেট করা হলো শূন্যপদ, সেটার জন্য নতুন যে নোটিফিকেশন বার করলে সমস্যার সমাধান হয়ে যেত। বিষয়টা এখানেও একটা জটিলতা সৃষ্টি হয়েছে, কারা বসবে। এরপর হচ্ছে যে বয়সের রিল্যাক্সেশন। এবার দেখুন, ওখানে আমরা প্রত্যেকে জানি কি যে 2016 যে সমস্ত প্যানেল ক্যান্সেল শিক্ষকরা ছিলেন তাদের বিষয়ে বলা হয়েছিল যে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। এই যে বয়স সীমা বা এজ রিল্যাক্সেশন, এইটা কিভাবে নির্ধারণ হবে, মানে ঊর্ধ্বসীমা কত থাকবে? এরকমও দেখা গেছে যে অনেকের বয়স 50ও পেরিয়ে গেছে, 53 বছর বয়সের মানুষও আছেন, শিক্ষক আছেন, তাহলে তারা কি করবেন? এই যে প্রত্যেকটা বিষয়ে জটিলতা সৃষ্টি হয়েছে, কারণ সেখানে এজ রিল্যাক্সেশন মানে ঠিক কতটা রিল্যাক্সেশন, ঊর্ধ্বসীমা কতটা, 40, 45, 50, 55 বলা হয়নি। এটাতেও একটা সমস্যা দেখা দিচ্ছে। এরপর কি আছে, নতুন রুলস রেগুলেশন কেন আনা হলো, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি। 2016 সিলেবাস থাকলে নতুন রুলস রেগুলেশন কিন্তু আনা সম্ভব নয়। এখানেও আমরা দেখতে পাই যে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল না, সেটাও অবমাননা করা হচ্ছে। ওকে, নেক্সট কি আছে, সুপ্রিম কোর্ট খুব ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিলেন যে যারা অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে না, কোনো রকম পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু আমরা এখানে নোটিফিকেশনে সেটাও দেখতে পেলাম না যে কারা কারা পরীক্ষায় বসতে পারবে। অযোগ্যরা যে পরীক্ষায় বসতে পারবে না তার নির্দিষ্ট কিছু বিষয় ওখানে উল্লেখ ছিল না। এবং টাকা যে ফেরত দেওয়ার প্রসঙ্গ এসেছিল, যারা অযোগ্য শিক্ষক, টাকা ফেরত দেওয়ার প্রসেস কোথায়, কিভাবে সেটা এগোচ্ছে, সেটা সম্বন্ধেও আমরা দেখতে পাই সকলে স্তব্ধ। রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ সকলের নীরব। এই সমস্যাগুলো তৈরি হয়েছে বলেই এখন দাবি যে সমস্ত বঞ্চিত শিক্ষকদের, তারা এই আইনি পদক্ষেপে যাচ্ছেন। তার কারণ হলো যে 2016 যে সিলেবাস থাকবে সেই পদ্ধতি থাকবে এবং পরীক্ষায় বসতে পারবে কারা সে সম্বন্ধে সম্পূর্ণ একটা ধারণা দিতে হবে, বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণ করতে হবে এবং এর পাশাপাশি সুপ্রিম কোর্ট যাবতীয় যা অর্ডার দিয়েছেন সেই কোর্টের অর্ডার মেনে যাবতীয় পদ্ধতি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে। এর বাইরে আর কিছু করা চলবে না। 7 দিন সময় দেওয়া হয়েছে, সেই কারণে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদকে। ঠিক আছে, স্কুল সার্ভিসের সচিব, কমিশনার এবং এসএসসির যিনি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, প্রত্যেকের কাছে আইনি নোটিশ গেছে। 7 দিন সময় দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে যদি কোনো রকম কিছু পূর্বের নির্ধারিত যে অর্ডার ছিল সুপ্রিম কোর্টে সেই অর্ডার মেনে না করা হয় বা যদি এই নোটিশ আবার নতুন করে না বার করা হয় তাহলে আবার মামলা হতে পারে। এবার যে প্রসঙ্গটায় আসবো, যে পরীক্ষা কি তাহলে হবে? যদি আপনি তো বলছেন যে মামলা হবে, তাহলে কি পরীক্ষা হবে? দেখুন, এই রকম যেহেতু পরীক্ষা নিয়ে কিন্তু কারোর কোনো সমস্যা নেই, কেউ পরীক্ষা নিয়ে কোনো রকম কথা বলছেন না, কারণ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যে পরীক্ষা হবে, পরীক্ষা হতে বাধ্য, পরীক্ষা নিতেই হবে, কিছু অপশন নেই আর। এবার পরীক্ষা নিয়ে কোনো সমস্যা নেই কারোর, আসল সমস্যাটা নিয়মে, রুলস রেগুলেশনে, এইটা নিয়ে সমস্যা। এরই মাঝখানে আরেকটা পয়েন্ট আমি আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আরেকটা পয়েন্ট যেরকম তারা তুলেছিলেন যে সমস্ত বঞ্চিত শিক্ষকরা এই আইনি পদক্ষেপের দিকে যাচ্ছেন, তারা বলছেন যে 22 লক্ষ ওএমআর কোথায়, মানে উত্তরপত্র কোথায়, সেটাও একটা তারা ইস্যু তুলেছেন। এবার বিষয় এখন হচ্ছে পরীক্ষা কিন্তু সমস্যা নয়, পরীক্ষা সবাই দেবেন। ঘটনা এই পদ্ধতিতে সমস্যা। পদ্ধতিটা কেন পরিবর্তন করা হলো, কেন নির্দিষ্ট করে
বুঝিয়ে দেওয়া হচ্ছে না, বলে দেওয়া হচ্ছে না কারা বসবে না, অযোগ্যরা যে বসবে না সেই সম্পর্কিত কেন কোনো নির্দিষ্ট পয়েন্ট নোটিফিকেশনের মধ্যে নেই। তাদের যে টাকা ফেরত দিতে হবে, তারা যে দুর্নীতির সাথে যুক্ত ছিল, তাহলে তারা কেন সেই প্রসেস শুরু করছে না রাজ্য সরকার, এই সমস্ত কথা কিন্তু তাদের দাবিতে আছে। কিন্তু পরীক্ষা নিয়ে তাদের দাবি নেই, তারা পরীক্ষার নিয়ে কোনো প্রসঙ্গ তুলছে না। পরীক্ষা দিতে হবে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। এবার এটা বারবার দেখবেন যে এই রকম সমস্যা তৈরি হয়। নোটিশ পরিবর্তন হতে পারে, যে পরীক্ষার ডেট যেহেতু একটা মোটামুটি আমরা জানতে পারছি যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিক করে পরীক্ষা হবে, তারপর সমস্ত কিছুই বলে দেওয়া হয়েছে, কাউন্সেলিং কবে হবে, ইন্টারভিউর প্রসেস শুরু হবে ইত্যাদি সবকিছু। সুতরাং পরীক্ষা নিয়ে সমস্যা নেই, সমস্যা আসলে যে এই নোটিশ নিয়ে। এবার এই নোটিশ কিন্তু বারে বারে পরিবর্তিত হয়। যেমন আমরা আগেও বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে দেখেছি যে পরীক্ষা হয়েছে, তার আগে নোটিশের বা এই নিয়ম পদ্ধতির কিছু সমস্যার জন্য নতুন করে আবার নোটিশ পাবলিশ করা হয়েছে বা নোটিফিকেশন দেওয়া হয়েছে যে ঠিক আছে এই নির্দেশগুলো মেনে পরীক্ষা নেওয়া হবে। এজ রিল্যাক্সেশন নিয়ে বারে বারে সমস্যা হয়, সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে আগের বেশ কিছু পরীক্ষা এরকম চাকরির ক্ষেত্রে হয়েছে, প্রাইমারির ক্ষেত্রেও দেখতে পাই যে এরকম নোটিশ পরিবর্তন কিন্তু হয়, এটা নতুন কিছু নয়। কিন্তু পরীক্ষা হয়, পরীক্ষা হবে, সেটাতে আপনাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যে এই 7 দিন সময় কেন দেওয়া হয়েছে, এবং এই যে 7 দিন সময়ের মধ্যে যদি সম্পূর্ণ নির্দেশ না মেনে কার্যক্রম শুরু করা হয় তাহলে মামলা হতে পারে। সেক্ষেত্রে আবার নতুন করে নোটিফিকেশন পাবলিশ করতে হবে এবং পরীক্ষার ডেট একই রেখে শুধু নিয়ম পদ্ধতিকে পরিবর্তন করতে হবে। এটাই হলো আসল কাজ, এবং এই পদ্ধতিতেই সমস্ত বিষয়টা এগিয়ে চলে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করা যায় না, পরীক্ষা নিতে হবে। অবমাননা করার জন্য যে নোটিশ পাঠানো হয়েছে সেটা আশা করা যায় নতুন করে সেটা ঠিকঠাক ভাবে আমাদের কাছে আসবে। ঠিক আছে, এইটুকুই আমার আপনাদেরকে বলার ছিল। আজকের আলোচনার বিষয় এটুকু। যদি আপনাদের কোনো মতামত থাকে, আপনাদের যদি কিছু বলার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেককে উত্তর দেব এবং আপনাদের সাথে আমার অভিমত কতটা মিলছে সেটাও যাচাই করব।